গ্রামের শান্ত বিকেলে যখনই আমার বৌদি আমার সামনে আসতো, তখনই যেন এক অদ্ভুত মায়ার আবেশ ছড়িয়ে দিত। সে যখন শাড়িটা ঠিক করতে করতে আমার সামনে দাঁড়াতো, ওর শরীরের প্রতিটি ভাঁজে যেন এক অজানা টান অনুভব করতাম। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু বৌদির প্রতি এই আকর্ষণ যেন সময়ের সাথে সাথে বেড়েই চলছিল। বৌদি তখন আমাদের বাড়িতেই থাকতো। তার শরীরের প্রতিটি পদক্ষেপ, তার চাউনি, সবকিছু যেন আমাকে সম্মোহিত করে রাখতো। আমি চাইলেও তার থেকে চোখ সরাতে পারতাম না। বৌদি যে এটা বুঝতে পারতো না তা নয়, সে হয়তো মাঝে মাঝে সেটা উপভোগই করত। একদিন দুপুরে যখন বাড়িতে কেউ ছিল না, বৌদি তার ঘরের দরজাটা আলতো করে খুলে আমার ঘরে এলো। সে কোনো এক অছিলায় আমার কাছে এলো। সে আমার শার্টের বোতামগুলো ঠিক করতে দিতে দিতে আমার খুব কাছে চলে এলো। তার গায়ের মিষ্টি সুবাস যেন আমার সব বিচার বিবেচনা ভুলিয়ে দিচ্ছিল। আমি ওর দিকে তাকালাম, কিন্তু সে দৃষ্টি নিচে নামিয়ে নিল, যেন লজ্জা পাচ্ছে। সেই লজ্জার মাঝেও একটা অদ্ভুত ইঙ্গিত ছিল, যা আমার ভেতরের সুপ্ত বাসনাগুলোকে জাগিয়ে তুলল। সে আমার কানের কাছে এসে খুব নিচু স্বরে বলল, দেওর, দাদা তো বাড়িতে নেই, তোমার কি খুব একা লাগছে? তার কণ্ঠস্বর যেন আমার বুকের ভেতরে এক ঝড় বইয়ে দিল। আমি কোনো মতে মাথা নাড়লাম। এরপর সে আরও কাছে এলো। তার হাতের স্পর্শ আমার কাঁধে পড়তেই আমি শিউরে উঠলাম। তার হাতের নরম ছোঁয়া আমার শরীরের প্রতিটি শিরায় যেন বিদ্যুতের ঝলক বইয়ে দিল। আমি ওর চোখের দিকে তাকালাম। সেখানে একটা গভীর অকুলতা ছিল। আমি ওর কোমরে হাত রাখলাম। বৌদি মৃদু হাসলো। সেই হাসিতে যেন এক অদ্ভুত রহস্য ছিল। আমরা দুজনে যেন এক অজানা জগতে হারিয়ে গেলাম। সেদিন বিকেলে যা হয়েছিল তা যেন এক স্বপ্ন। বৌদি খুব সাবধানে আমার কাছে এলো। তার শরীরের উষ্ণতা যেন আমার শরীরকে ঘিরে ধরল। আমি ওর চুলের ঘ্রাণ নিলাম। বৌদি আমার কাঁধে মাথা রাখলো। সেই মুহূর্তে শান্তি যেন সবকিছুকে ছাপিয়ে দিচ্ছিল। আমাদের মাঝখানের দূরত্বটুকুও মুছে গেল। বৌদি আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমায় পছন্দ করো? আমি শুধু মাথা নাড়লাম। সে আবারও হাসলো। আমরা কিছুক্ষণ এভাবেই রইলাম। সেই বিকেলে যেন সময় থমকে গিয়েছিল। বৌদি যখন চলে গেল, সে যেন আমার ভেতরের সবকিছু নিয়ে গেল। আমার হৃদয়ের স্পন্দন তখনও স্বাভাবিক হয়নি। আমি বুঝতে পারলাম, বৌদি শুধু আমার বৌদি নয়, সে আমার সবকিছুর কেন্দ্রে চলে এসেছে। সেই ঘটনার পর থেকে আমাদের সম্পর্ক আরও গাঢ় হলো। আমরা মাঝে মাঝে একে অপরের কাছে যেতাম। আমাদের এই মুহূর্তগুলো যেন এক অমর স্মৃতি হয়ে রইল। তবে এটাও সত্যি, সেই সম্পর্কের মাঝে ছিল এক অদ্ভুত টানাপোড়ার ভালোবাসা, লজ্জা আর কিছুটা ভয়। সেই দিনের ঘটনার পর থেকে আমাদের ঘরের ভেতরের পরিবেশটা যেন অনেকটাই বদলে গেল। আমি যখনই বৌদির ঘরের পাশ দিয়ে যেতাম, আমার মনে হতো সে যেন আমাকে ডাকছে। অনেক সময় দেখা যেত সে বারান্দায় দাঁড়িয়ে চুল শুকোচ্ছে, আর বাতাসের ঝাপটা তার শাড়ির আঁচল বারবার সরে যাচ্ছে। সে সাধারণ দৃষ্টিতেই আমার কাছে এক অসামান্য সৌন্দর্য হয়ে উঠত। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম, আর বৌদি সেটা দেখে মৃদু হাসতো। তার সেই হাসি যেন আমাকে ইশারায় কাছে ডাকতো। রাতের বেলা যখন বাড়ির বাকিরা সবাই ঘুমিয়ে পড়তো, তখন আমি আমার ঘরের জানালায় এসে বসতাম। ওপাশ থেকে বৌদি ঘরের মৃদু আলো এসে পড়তো আমার বারান্দায়। কখনো কখনো সেও তার জানালার কপাট হাত রেখে বাইরে তাকিয়ে থাকতো। আমাদের মধ্যে কোনো কথা হতো না, কিন্তু এই নীরবতা যেন অনেক কথা বলে যেত। এক গভীর রাতে বৃষ্টির শব্দে আমার ঘুম ভেঙে গেল। জানালার পর্দাটা সরিয়ে দেখলাম বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ অনুভব করলাম আমার দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি উঠে গিয়ে দরজাটা খুলতেই দেখলাম বৌদির ভিজা চুলে দাঁড়িয়ে আছে। তার পরনের শাড়িটি বৃষ্টির ছাপে কিছুটা ভিজে
শরীরের সাথে লেপ্টে আছে, যা তার শরীরের সুঠাম গঠনকে আরও স্পষ্ট করে তুলছে। সে কিছুটা কাঁপছিল, হয়তো ঠান্ডায় কিংবা অন্য কোনো উত্তেজনায়। দেওয়ারের ঘরে খুব অন্ধকার, আমার ভয় করছে, সে খুব নিচু স্বরে বলল। আমি তাকে ভেতরে আসতে ইশারা করলাম। সে আমার ঘরে এসে বসলো, আর তার শরীরের ভেজা ঘ্রাণে সারা ঘর ভরে গেল। আমি তাকে একটা তোয়ালে এগিয়ে দিলাম। সে তোয়ালেটা নিয়ে তার ভেজা চুল মুছতে শুরু করলো। তার হাতের প্রতিটি সঞ্চালন আমার মনোযোগকে কেড়ে নিচ্ছিল। আমি তার পাশে গিয়ে বসলাম। বৃষ্টির রিমঝিম শব্দে আমাদের হৃদস্পন্দন যেন এক তালে বাজছিল। বৌদি আমার দিকে ফিরে তাকালো। তার ভেজা চোখের চাউনি আমাকে আরো অস্থির করে তুলল। সে তার ভেজা হাত আমার কপালে রাখলো। সেই শীতল হাতের স্পর্শে আমি যেন রোমাঞ্চিত হলাম। আমি সাহস করে তার হাতটা ধরে আমার বুকের কাছে নিয়ে এলাম। বৌদি কোনো বাধা দিল না, বরং সে আরো একটু আরাম এবং আমার দিকে ঝুঁকে এলো। আমাদের মাঝখানের দূরত্বটুকু যেন ধীরে ধীরে কমে আসছে। তার শরীরের প্রতিটি সূক্ষ্ম কম্পন আমি অনুভব করতে পারছিলাম। সে মৃদুস্বরে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? অনেক অনেক। আমি তার চোখের গভীরে তাকিয়ে বললাম, এর চেয়ে বেশি ভাষায় বোঝানো সম্ভব নয়। সে আমার কাঁধে মাথা রাখলো। সেই মুহূর্তের তীব্রতা এতই বেশি ছিল যে আমি বুঝতে পারছিলাম না আমি বাস্তবে আছি নাকি কোনো স্বপ্নে। আমাদের চারপাশের জগৎটা যেন হঠাৎ করে বিলীন হয়ে গেল। শুধুই আমরা দুজন, আর আমাদের মধ্যকার টান, অঘোষিত টান। বৌদি তার হাত দিয়ে আমার চিবুকটা আলতো করে ছুঁয়ে দিল। সেই স্পর্শে আমার সারা শরীরে যেন এক শিহরণ খেলে গেল। আমাদের সম্পর্কের প্রতিটি মোড় যেন নতুন করে আমাদের কাছে ধারা দিচ্ছে। সেদিন রাতের পর থেকে আমাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা তৈরি হলো। দিনের আলোয় আমরা একে অপরের সাথে খুব একটা কথা বলতাম না, যেন একটা অদৃশ্য দেওয়াল আমাদের মধ্যে দাঁড়িয়ে থাকতো। কিন্তু রাতের অন্ধকার নামলেই সেই দেওয়াল যেন ধূলিসাৎ হয়ে যেত। বাড়ির সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন আমাদের ঘরের দেওয়ালগুলোই যেন আমাদের গোপন কথাগুলো একমাত্র সাক্ষী হয়ে থাকতো। আমি বুঝতে পারছিলাম বৌদির মনেও আমার জন্য ঠিক একই রকমের অস্থিরতা কাজ করছে। তার প্রতিটি চাউনি, প্রতিটা হাঁটাচলা, সবকিছুতে যেন একটা গভীর আকর্ষণের বার্তা থাকতো। এক বিকেলে আমি যখন পুকুর পাড়ে একা বসেছিলাম, বৌদি সেখানে এলো। আশেপাশে কেউ ছিল না। সে কিছুটা সময় চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর আমার ঠিক পাশেই বসলো। পুকুরের স্থির জল তখনও আমাদের ছায়া বয়ে নিয়ে যাচ্ছিল। সে তার আঁচলটা ঠিক করে নিল, আর তার সেই চাঞ্চলতা আমার রক্তে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিল। সে আমার দিকে না তাকিয়েই খুব আস্তে বলল, দেওর, আমরা কি ঠিক করছি? লোকে যদি জেনে ফেলে তবে কি হবে? তার গলায় ভয় ছিল, কিন্তু সেই ভয়ের পেছনে লুকিয়ে ছিল এক অসীম ব্যাকুলতা। আমি তার দিকে তাকালাম। তার মুখে বিকেলের শেষ সূর্যের আলো এসে পড়ছে, যা তাকে এক মায়াবী রূপ দিয়েছে। আমি তার হাতটা আলতো করে ধরলাম। তার হাতের শীতলতা আমার উষ্ণ হাতের স্পর্শে উষ্ণ হয়ে উঠল। আমি বললাম, সবাই যা মনে করে করুক, কিন্তু এই মুহূর্তে আমরা একে অপরের খুব কাছে আছি, এটাই তো সত্যি। বৌদি আমার দিকে তাকালো। তার চোখে জল চিকচিক করছিল। সে কোনোদিনও কোনো কথা বলল না, শুধু আমার কাঁধে তার মাথাটা রেখে চোখ বুজলো। আমরা অনেকক্ষণ এভাবেই পুকুরের পাড়ে বসে রইলাম। আমাদের এই লুকোচুরির খেলায় এক তীব্র উত্তেজনা ছিল। যখনই সে আমার কাছাকাছি আসতো, আমার মনে হতো যেন পৃথিবীর সব সুখ এক বিন্দুতে জমা হয়েছে। তার শরীরের প্রতিটি সূক্ষ্ম গন্ধে আমি যেন মাতাল হয়ে উঠতাম। আমরা জানতাম না এই সম্পর্ক কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু এই মুহূর্তের মোহ আমাদের সবটুকু আচ্ছন্ন করে রেখেছিল। বৌদি সেদিন আমার কানে কানে বলল, জানিস, তোর ওই স্পর্শই আমাকে এই বাড়ির ভিড়ে বাঁচিয়ে রেখেছে। তার এই স্বীকারোক্তি আমার ভেতরে এক গভীর তৃপ্তি এনে দিল। আমাদের এই নিষিদ্ধ সম্পর্ককে প্রতিটি ক্ষণ যেন আমাদের কাছে ছিল এক
প্রতিটি মূল্যবান রত্ন। গ্রামের মেলা উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম শুরু হলো। সারা বাড়ি মানুষে গিজগিজ করছে, অথচ আমাদের মনের ভেতরে যে ঝড় বইছিল তা যেন কেউ টেরই পাচ্ছিল না। এই ভিড়ের মাঝেও বৌদিকে এক পলক দেখার জন্য আমি ছটফট করতাম। সে যখন রান্নাঘরে ব্যস্ত থাকতো, ধোঁয়ায় তার মুখটা অস্পষ্ট হয়ে আসতো, আর তার শরীরের বাঁধনহীন শাড়ির খুঁট আমাকে বারবার প্রলুব্ধ করত। এক সময় যে যখন পানি আনতে বাইরে কলে এলো, আমি সুযোগ বুঝে তার পিছু নিলাম। সেখানে কেউ ছিল না। আমি তাকে পেছন থেকে ডাকলাম, বৌদি। সে চমকে ঘুরে তাকালো। তার চোখে তখনও রান্নার আগুনের হালকা উত্তাপ, কিন্তু আমাকে দেখেই তার চাউনিতে এক অদ্ভুত মায়া ফুটে উঠল। সে খুব নিচু স্বরে বলল, দেওর, বাড়ির ভেতরে এত মানুষ, একটু সাবধানে থাকো। তার কণ্ঠস্বরে এই সতর্কতা আমাকে আরো অস্থির করে তুলল। আমি তার আরো কাছাকাছি এগিয়ে গিয়ে বললাম, তার শরীরের সেই পরিচিত মিষ্টি ঘ্রাণ আমাকে মাতাল করে দিল। আমি তার হাতটা আলতো করে টেনে নিলাম। সে কোনো বাধা দিল না, বরং তার হাতের আঙুলগুলো আমার হাতের আঙুলের ফাঁকে জড়িয়ে দিল। আমরা কেউ কারো চোখের দিকে তাকাতে পারছিলাম না, যেন আমাদের চোখের ভাষা ধরা পড়ে যাওয়ার ভয় কাজ করছিল। সে ফিসফিস করে বলল, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে আমার জানালার পাশে এসো, অনেক কিছু বলার আছে। তার সেই কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। সারাদিন কিভাবে কাটাবো সেই চিন্তাতেই আমি অস্থির হয়ে রইলাম। প্রতিটি সেকেন্ড যেন মনে হচ্ছিল ঘন্টার মতন দীর্ঘ। সেদিন রাতে যখন চারপাশ নিস্তব্ধ, আমি খুব সতর্কপূর্ণভাবে তার ঘরের জানালার দিকে এগিয়ে গেলাম। জানালার পর্দার ফাঁক দিয়ে দেখলাম সে এক মনে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার পরনের পাতলা কাপড়টি চাঁদের আলোয় যেন আরো স্বচ্ছ মনে হচ্ছিল। আমি জানালার গ্রিলে মৃদু টোকা দিলাম। সে মুহূর্তেই মধ্যে ঘুরে তাকালো বৌদি। তার চোখে তখন এক গভীর তৃষ্ণা, যা আমাকে কেবল কাছে পাওয়ার জন্যই ব্যাকুল। আমি জানালার কাছাকাছি হতেই সে তার হাত বাড়িয়ে আমাকে ইশারা করলো। আমাদের এই লুকোচুরি আর কতদিন চলবে আমরা জানতাম না, কিন্তু এই মুহূর্তে আমরা কোনো কিছুই ভাবতে চাইছিলাম না। জানালার পাশে দাঁড়িয়ে আমরা দুজন যেন সম্পূর্ণ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। বৌদির চাউনিতে ছিল এমন এক গভীর আকুতি, যা আমার ভেতরের সমস্ত সাহসকে যেন জাগিয়ে তুলছিল। আমি জানালার গ্রিল ধরে কিছুটা ভেতরে ঝুঁকলাম। সে তার হাত বাড়িয়ে আলতো করে আমার গালে হাত রাখলো। তার সেই হাতের উষ্ণতা আমার সারা শরীরে যেন এক শীতল স্রোত বয়ে দিল। ফিসফিস করে সে বলল, তোর এই চোখের ভাষা আমি বুঝি দেওর, কিন্তু এই ঘর, এই পরিবার, আমাদের সমাজের নিয়ম সবকিছু কি আমাদের এই সম্পর্ককে মেনে নেবে? তার কণ্ঠে এক গভীর দীর্ঘশ্বাস ছিল, যা আমার বুকের ভেতরটা মুচড়ে দিচ্ছিল। আমি কোনো দ্বিধা না রেখে বললাম, সমাজ বা নিয়মের তোয়াক্কা কে করে যখন মনের টান এত তীব্র? আমরা তো কেবল আমাদের দুজনের সুখটুকু খুঁজছি। বৌদি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো, কিন্তু তার সেই হাসিতে এক অদ্ভুত বেদনা মিশেছিল। সে জানালার পাশে রাখা একটি ছোট টুলের ওপর বসলো এবং আমাকে আরো একটু কাছে টেনে নিল। চাঁদের আলো তার মুখের ওপর এসে পড়ায় তার অবয়ব যেন আরো মোহময়ী মনে হচ্ছিল। সে আমার হাতের তালুতে তার হাতের আঙুলগুলো বুলিয়ে দিতে দিতে বলল, জানি না আমাদের পরিণতি কি হবে, কিন্তু তোর পাশে এই মুহূর্তগুলোই আমার কাছে সব থেকে সত্য। সেই রাতে জানালার পাশে দাঁড়িয়ে আমরা আমাদের মনের সবটুকু আবেগ উজাড় করে দিলাম। সে বলল তার ফেলে আসা দিনগুলোর কথা, তার একাকিত্বের কথা, আর কিভাবে আমি তার জীবনে নতুন এক আলোর দিশা হয়ে এসেছি। আমি শুনছিলাম মুগ্ধ হয়ে। আমার মনে হচ্ছিল এই মেয়েটি যেন কোনো অজানা রহস্যে ঘেরা, আর আমি এই রহস্যের গভীরে হারিয়ে যাচ্ছি। আমাদের কথোপকথনের প্রতিটি শব্দে ছিল এক গভীর টান, যা আমাদের দুজনকে আরো কাছাকাছি নিয়ে আসছিল। রাতের নীরবতা যেন আমাদের এই একান্ত মুহূর্তগুলোকে পাহারা দিচ্ছিল।
আমরা জানতাম ভোর হলেই আবার আমাদের মুখোশ পরে থাকতে হবে, কিন্তু ওই রাতটুকু ছিল কেবল আমাদের নিজেদের। রাত গভীর হওয়ায় সাথে সাথে বাইরের পরিবেশটাও যেন কেমন রহস্যময় হয়ে উঠছিল। জানালার বাইরে ঝিঁঝি পোকার ডাক আমাদের নিস্তব্ধতাকে আরো গাঢ় করে দিচ্ছিল। বৌদির শরীরের ঘ্রাণ আমার মস্তিষ্কে যেন এক নেশার মতন কাজ করছিল। সে যখনই একটু নড়াচড়া করছিল, তার শরীর খসখস শব্দে আমার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছিল। সে জানালার গ্রিলের দিকে একটু এগিয়ে এলো, তার মুখটা আমার এত কাছে, তার নিঃশ্বাসের উষ্ণতা আমি সরাসরি আমার গালে অনুভব করতে পারছিলাম। সে আমার চোখের দিকে তাকিয়ে খুব আস্তে করে বলল, দেওর, তুই কি কখনো ভেবেছিস এই নিষিদ্ধ টান আমাদের কোথায় নিয়ে যাবে? মাঝে মাঝে মনে হয় আমি যেন এক আগুনের শিখায় সামনে দাঁড়িয়ে আছি, যা আমাকে পুড়িয়ে ছাই করে দেবে, আবার কাছেও টানবে। আমি তার হাতটা শক্ত করে চেপে ধরলাম, আর আঙুলগুলো আমার হাতের মুঠোয় কাঁপছিল। আমি খুব ধীর গলায় বললাম, যদি পুড়তেই হয় তবে এই আগুনের শিখাতেই পুড়ব, কিন্তু এই মুহূর্তগুলো হারাতে আমি চাই না। আমার কথায় যেন সে এক নতুন সাহস খুঁজে পেল। সে মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো, যেন নিজের ভেতরকার সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলার চেষ্টা করছে। তারপর খুব ধীরে, যেন এক অদ্ভুত মায়ার বশে, সে আমার হাতের ওপর তার গালটা রাখলো। সেই শীতল ছোঁয়া যেন আমার অস্থির শরীরকে এক মুহূর্তের জন্য শান্ত করে দিল। ঠিক সেই সময়ই দূরের রাস্তা থেকে একটা গাড়ির হেডলাইটের আলো আমাদের জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতরে এসে পড়ল। আমরা দুজনেই চমকে উঠলাম। মুহূর্তের মধ্যে সে তার হাত সরিয়ে নিল, যেন আমরা কোনো বড় ভুল করে ফেলেছি। তার চোখের কোণে ভয়ের একটা আভা খেলে গেল। আমরা বুঝতে পারলাম আমাদের এই গোপন পৃথিবীটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। সে খুব দ্রুত ফিসফিস করে বলল, এখন যা, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমি অনিচ্ছিত সত্ত্বেও তার থেকে নিজেকে সরিয়ে নিলাম, কিন্তু যাওয়ার আগে সে আমার জামার হাতাটা আলতো করে টেনে ধরল, যেন সে চায় না আমি এখনই চলে যাই। আমাদের সেই নীরব বিদায়টুকু ছিল হাজার কথার চেয়েও বেশি কিছু। পরদিন সকাল থেকেই বাড়ির আবহাওয়াটা কেমন যেন ভারী হয়েছিল। দাদা বাড়িতেই ছিল, আর তার চোখের চাউনি যেন অন্য দিনের চেয়ে কিছুটা তীক্ষ্ণ। বৌদি রান্নাঘরে ব্যস্ত ছিল, কিন্তু ওর মনের অস্থিরতা ওর প্রতিটি কাজে প্রকাশ পাচ্ছিল। আমি যখন নাস্তা করতে বসলাম, বৌদি খাবার নিয়ে এলো। খাবার পরিবেশন করার সময় তার হাত সামান্য কাঁপছিল, যা দাদার নজর এড়ালো না। দাদা হঠাৎ করেই বলে উঠল, কি ব্যাপার বৌদি, আজ এত হাত কাঁপছে কেন? শরীরটা কি খারাপ? বৌদি একটা কৃত্রিম হাসি দিয়ে বলল, না তেমন কিছু না, একটু রাত জেগেছিলাম তো, তাই হয়তো। আমি মাথা নিচু করে খাবার খেতে লাগলাম, কিন্তু আমার কান ছিল ওদের কথোপকথনের দিকে। দাদা আর কোনো কথা বলল না, কিন্তু তার গম্ভীর মুখভঙ্গি আমাকে অস্থিতিতে ফেলে দিল। সে যেন কিছু একটা আঁচ করতে পেরেছে। আমি দ্রুত খাওয়া শেষ করে ঘর থেকে বেরিয়ে আসার সময় লক্ষ্য করলাম বৌদি আর চোখে আমাকে দেখছে। ওর চোখে তখন সংখ্যা আর সতর্কতা দুই মিশে ছিল। দুপুরের দিকে যখন আমি বারান্দায় বই পড়ছিলাম, বৌদি খুব সাবধানে আমার কাছে এলো। কেউ দেখছে না নিশ্চিত হয়ে সে আমার হাতে একটি চিরকুট বুঝে দিয়ে দ্রুত চলে গেল। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আমি ঘরে গিয়ে চিরকুটটি খুললাম। তাতে লেখা ছিল, দাদা কিছু একটা সন্দেহ করছে, আজ কয়েকদিন আমাদের একটু সাবধানে থাকতে হবে, কোনো ভুল যেন না হয়। চিরকুটটি পড়ার পর আমার মাথায় চিন্তার পাহাড় জমে গেল। আমাদের এই লুকোচুরি কি সত্যি ধরা পড়ে যাবে, নাকি আমরা আরো বড় কোনো ঝুঁকির দিকে পা বাড়াচ্ছি? মনের ভেতর এক অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করলো, যা আমার সমস্ত স্বস্তি কেড়ে নিল। সেদিন রাতের অন্ধকার ছিল গাঢ়, আকাশ ছিল মেঘলা। দাদার সন্দেহ যেন এক
অদৃশ্য কুয়াশার মতন আমাদের ঘিরে রেখেছিল। আমি ঘরে বসে অস্থিরভাবে ছটফট করছিলাম। হঠাৎ শুনলাম বাইরে দাদা ভারী বুটের আওয়াজ। সে কি আমার ঘরের দিকেই আসছে? আমি দ্রুত বাতি নিভিয়ে জানালার আড়ালে লুকিয়ে পড়লাম। দেখলাম দাদা বারান্দায় দাঁড়িয়ে বিড়ি টানছে, আর তার নজর বারবার বৌদির ঘরের দরজার দিকে যাচ্ছে। আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত যেন এক একটা বছর। কিছুক্ষণ পর দাদা যখন নিজের ঘরে ফিরল, আমি একটু ধাস্ত হলাম, কিন্তু বিপদ তখনও কাটেনি। হঠাৎ বৌদির ঘরের দরজাটা আলতো করে খুলে গেল। অন্ধকারে আমি দেখলাম বৌদি খুব সাবধানে বেরিয়ে আসছে। তার পরনে একটা সাদা রঙের কাপড়, যা অন্ধকারের মাঝে তাকে যেন এক অপ্রার্থিত রূপ দিয়েছিল। সে আমার ঘরের সামনে এসে ফিসফিস করে ডাকলো, দেওয়ার, তুমি কি জেগে আছো? আমি দরজা খুলতেই সে ভেতরে ঢুকলো। তার সারা শরীর কাঁপন। সে আমার বুকের সাথে লেপ্টে এলো। দাদা ঘুমায়নি। সে সারা রাত জেগে ঘরের বারান্দায় বসে থাকে। আমি খুব ভয় পাচ্ছি। সে ফুপিয়ে কেঁদে উঠল। তার চোখের জল আমার জামা ভিজিয়ে দিচ্ছিল। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। সেই মুহূর্তে আমাদের দুজনের মাঝে কোনো শারীরিক আকর্ষণ ছিল না। ছিল কেবল একে অপরকে বাঁচানোর এক তীব্র আশঙ্কা। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, ভয় পাস না। আমরা এমন কিছু করব না যাতে সে সন্দেহ করার সুযোগ পায়। কিন্তু আমাদের সেই কথোপকথনের মাঝেই হঠাৎ একটা শব্দ হলো। কেউ যেন দরজার কাছে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। আমরা জমে গেলাম। বৌদির হাত আমার হাতের মুঠোয় শক্ত হয়ে উঠল। দাদাই কি আমাদের সব জেনে ফেলেছে? সেই অজানা আশঙ্কা আমার সারা শরীরে হিম হয়ে গেল। আমাদের নিষিদ্ধ সম্পর্ককে গোপন সত্যটা কি আজই ফাঁস হয়ে যাবে? দরজার বাইরে সেই শব্দটা শোনার পর আমাদের রক্ত যেন হিম হয়ে গেল। আমরা একে অপরের দিকে তাকালাম। বৌদির চোখের মনি তখন ভয়ে স্থির হয়ে আছে। আমি ইশারায় তাকে খাটের নিচে লুকোনোর জন্য বললাম, আর নিজে অতি সতর্কপণে দরজার হাতল ধরলাম। দরজাটা খুলতেই দেখলাম বারান্দায় একদম নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। তবে দূরে দাদার ঘরের দরজাটা অল্প একটু ফাঁক হয়ে আছে। আমার বুকটা ধক করে উঠল। দাদা কি তবে সব শুনে ফেলেছে? আমি দ্রুত ঘরে ফিরে দরজাটা আটকে দিলাম। বৌদি নিচ থেকে বেরিয়ে এসে আমার হাত চেপে ধরল। সে ফিসফিস করে বলল, দেওর, যদি আজ সব প্রকাশ হয়েই যায় তবে আমরা কি করব? তার এই কথাগুলো আমার মনের ওপর হাতুড়ির মতন আঘাত করলো। আমাদের এই সম্পর্ক কি শেষ পর্যন্ত শুধু এক চোরাবালির মতন ছিল, যে কোনো মুহূর্তেই আমাদের টেনে নেওয়ার মতন হতে পারে? আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমরা এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করব। এই দমবন্ধ করা পরিবেশে আর থাকা সম্ভব নয়। ঠিক সেই সময়ই দাদার ঘরের দরজাটা শব্দ করে খুলে গেল। দাদাকে স্পষ্ট দেখা যাচ্ছিল করিডোরে। সে কোনো এক অদ্ভুত দৃষ্টিতে আমার ঘরের দিকে তাকিয়ে আছে। সে কি বুঝতে পেরেছে আমি ঘরের ভেতরেই আছি? বৌদি ভয়ে আমার বুকের সাথে লেপ্টে রইল। তার হৃদস্পন্দন যেন আমার নিজের শরীরের সাথে মিশে গেল। আমরা জানি না পরের কয়েক সেকেন্ডে কি ঘটতে চলেছে, কিন্তু এই চরম মুহূর্তেই আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত মুখোমুখি হওয়ার সময় এসেছে। আমরা বুঝতে পারলাম আর লুকোনোর কোনো উপায় নেই। দাদা করিডোরে দাঁড়িয়ে আমাদের ঘরের দরজার দিকে এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপ যেন আমার মৃত্যু সংবাদ লুকিয়ে নিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তেই আমি বৌদির দিকে তাকালাম। সে কোনো ভয় পাচ্ছে না, বরং তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। সে আমার হাত ছেড়ে দিয়ে নিজে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। দাদা সামনে এসে দাঁড়ালো। তার চোখে জল, আর কণ্ঠে কোনো চিৎকার ছিল না, ছিল এক গভীর বিষাদ। সে আমাদের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি অনেকদিন ধরেই জানতাম। আমি শুধু অপেক্ষা করছিলাম তোমরা নিজেরা কখন সততার মুখোমুখি হও। তার এই কথায় আমরা পাথর হয়ে গেলাম। দাদার রাগান্বিত হওয়ার বদলে আমাদের ওপর যে করুণা বর্ষণ করলো, তা আমাদের ভেতরের সমস্ত অপরাধবোধকে জাগিয়ে তুলল। সে জানতো আমাদের এই নিষিদ্ধ আকর্ষণের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি
এক তীব্র টান ও অসহায়তা। দাদা আমাদের দিকে তাকিয়ে বলল, এই সমাজ বা এই বাড়ির চার দেওয়ালের মাঝে তোমরা কখনো সুখী হতে পারবে না। আমার চেয়ে তোমরা একে অপরকে বেশি বোঝো। তোমরা চলে যাও, নিজেরা নতুন করে বাঁচো। তার এই মহানুভাব আমাদের স্তব্ধ করে দিল। আমরা দাদার পায়ের কাছে মাথা নত করলাম। পরের দিন ভোরের আলো ফোটার আগেই আমরা সেই ভিটে ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ালাম। গ্রামের সেই সীমানা পেরিয়ে যখন আমরা নতুন পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছিলাম, পেছনে পড়ে রইল আমাদের অতীতের সব স্মৃতি আর সব ভুল। আমরা বুঝতে পারলাম নিষিদ্ধ সম্পর্কের তৃপ্তি ক্ষণস্থায়ী, কিন্তু সাহসের সাথে নতুন জীবন শুরু করাই হলো প্রকৃত পরিণতি। আমাদের দুজনের তখন মনের ভেতর এক অদ্ভুত শান্তি, আর সেই শান্তির নাম ছিল নতুন শুরু। আপনারা যারা আমার এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের পরবর্তী পর্বে নতুন কোনো দারুণ গল্প নিয়ে আসার উৎসাহ জাগায়। আর আমাদের এই গল্পের দুনিয়ায় নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আবার দেখা হবে নতুন কোনো আবেগী গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।